আসসালামু আলাইকুম এভরিওয়ান। এমএইচটি সাকসেস একাডেমির কনসেপ্ট ট্রিক সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই কনসেপ্ট ট্রিক সিরিজের মেনলি দুইটা টার্গেট থাকবে। একটা হচ্ছে যে আমাদের এসএসসি লেভেলে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া জেনারেট করতে আমাদের যে ফান্ডামেন্টাল বেসিকগুলো লাগে সেইগুলো সম্পর্কে ধারণা দেওয়া। এরপর এই বেসিকগুলো আমরা কীভাবে সহজে মনে রাখতে পারি সেই অনুযায়ী ট্রিক্সগুলো বলে দেওয়া। তো এই সিরিজের প্রত্যেকটা ক্লাসের লেন্থ ইনশাল্লাহ খুবই ছোট হবে, যাতে তোমরা প্রত্যেকটা টপিক খুব ভালোভাবে বুঝতে পারো এবং সহজে মনে রাখতে পারো। তো আমাদের কনসেপ্ট ট্রিক সিরিজের আজকে ফার্স্ট ক্লাস হবে ইলেকট্রন বিন্যাসের উপর, আর আমি আছি মোহাম্মদ সাদমান শাহরিয়ার তামিম। তোমাদেরকে ইনশাল্লাহ ফিজিক্স এবং কেমিস্ট্রিতে ইনস্টার্ট করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে শুরু করি। তো ইলেকট্রন বিন্যাস হচ্ছে এমন একটা টপিক যেটা আমাদের এসএসসি বা এইচএসসি কেমিস্ট্রির সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আমরা যদি ইলেকট্রন বিন্যাস না করতে পারি তাহলে আলটিমেটলি আমাদের পর্যায় সারণীর যে মৌলগুলো আছে সেগুলোর অবস্থান বা কিভাবে তাদের ইলেকট্রনগুলো বিন্যাসিত হয়ে বসে সেগুলো আমরা ইজিলি বুঝতে পারবো না। তো আমরা আমাদের ইলেকট্রন বিন্যাসে যাওয়ার আগে আমাদের সবচেয়ে যে বেসিক জিনিসটা জানার প্রয়োজন সেটা হচ্ছে উপশক্তি স্তর। তো উপশক্তি স্তর কাকে বলে? যে প্রধান শক্তি স্তরের অন্তর্গত সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহ দ্বারা গঠিত অংশকে উপশক্তি স্তর বলে। তো আমরা জানি যে উপশক্তি স্তরগুলোকে এল দ্বারা প্রকাশ করা হয়। আমরা ছোটো হাতে এল দ্বারা উপশক্তি স্তরকে প্রকাশ করি। তো এই এল এর মানের উপর আমরা আসলে বুঝতে পারি যে ইলেকট্রনগুলো কোন উপশক্তি স্তরে বসছে। যে এই এল আমরা ইউজ করি সেই এল এর মানটা শুরু হয় 0, 1, 2 থেকে। ধরো ফার্স্ট ভ্যালু এল এর হচ্ছে 0, দেন 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 3। তো এল এর ভ্যালু যখন 0, 1, 2, 3 এই ভ্যালুগুলো দেখে আমরা বুঝতে পারি আসলে ইলেকট্রন কোন উপশক্তি স্তরে বসবে। যেমন ধরো যখন এল এর মান 0 হবে তখন আমাদের উপশক্তি স্তর হবে এস। যখন এল এর মান হবে 1 তখন আমাদের উপশক্তি স্তর হবে পি। যখন এল এর মান হবে 2 তখন আমাদের উপশক্তি স্তর হবে ডি। অ্যান্ড লাস্ট যখন এল এর মান 3 হবে তখন আমাদের উপশক্তি স্তর হবে এফ। এর চেয়ে বেশি উপশক্তি স্তর আছে, বাট আমাদের এসএসসি লেভেলে আসলে এসপিডিএফের বাইরে আমাদের উপশক্তি স্তর সম্পর্কে আর কোনো ধারণা রাখতে হবে না। তো আমরা সহজভাবে মনে রাখতে পারি যে উপশক্তি স্তর কাকে বলে? যে প্রধান শক্তি স্তরের অন্তর্গত সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহ দ্বারা গঠিত অংশকে উপশক্তি স্তর বলে। তো আমরা উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করি। এল এর মান শুরু হয় 0 থেকে 1, 2, 3 পর্যন্ত। তো যখন এল এর মান হবে 0 তখন আমাদের উপশক্তি স্তর হচ্ছে এস। যখন আমাদের এল এর মান 1 তখন উপশক্তি স্তর হচ্ছে পি। যখন এল এর মান 2 তখন ডি। আর লাস্টে যখন এল এর মান 3 তখন আমাদের উপশক্তি স্তর হবে এফ। তো এরপর আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে উপশক্তি স্তরের ধারণ ক্ষমতা, মানে একটা উপশক্তি স্তরে ঠিক কতগুলো ইলেকট্রন বসতে পারে। তো আমরা জানছি যে উপশক্তি স্তরগুলো কী কী? এস, পি, ডি এবং এফ। তো এখন দেখো আমরা উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতার জন্য একটা সূত্র ইউজ করি, যেটা হচ্ছে 2 × 2l + 1। তাহলে যখন আমরা এস উপশক্তি স্তরের ধারণ ক্ষমতা বের করব তখন যদি আমরা ভ্যালুটা বসাই 2 × 2l + 1, দেখো তো আমরা জানি কি এস উপশক্তি স্তরের ক্ষেত্রে এল এর মান হচ্ছে 0। তো যদি আমরা 0 বসাই তাহলে 2 × 2 × 0 + 1, তাহলে এই পার্টটা হবে 0 + 1, তার মানে 1, 2 × 1 তাহলে হচ্ছে 2। তার মানে হচ্ছে এস উপশক্তি স্তরের ধারণ ক্ষমতা হচ্ছে 2। এরপর যখন আমরা পি উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করব তখন সিমিলারলি আবার বসাবো 2 × 2। আমরা জানি কি পি উপশক্তি স্তরের ক্ষেত্রে এল এর মান হচ্ছে 1, তাহলে 2 × 1 + 1, তাহলে এখানে মাঝখানে হচ্ছে 2 + 1 3 আর বাইরে 2, তার মানে 3 × 2 তাহলে হবে 6। তার মানে হচ্ছে আমাদের পি উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6। এরপর যদি আমরা ডি উপশক্তি স্তরে যাই 2 × 2l, আমরা জানি কি ডি এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে 2, তাহলে +1 ব্র্যাকেট যদি আমরা ইউজ করি তাহলে মাঝখানে আসছে কত? 2 × 4 আর 1 5, 5 × 2 হচ্ছে 10। তার মানে হচ্ছে ডি উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10। আর লাস্টে আমাদের এফ উপশক্তি স্তরে যদি যাই তাহলে 2 × 2l, আমরা জানি কি এফ এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে 3 প্লাস হচ্ছে 1। তো ক্যালকুলেশন করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3 × 2 = 6 আর 1 7, 7 × 2 কত? 14। তার মানে এভাবে আমরা যখন 2 × 12 + 1 সূত্র ইউজ করব তখন উপশক্তি স্তরদের এল এর মান অনুযায়ী আমরা যখন ভ্যালুগুলো বসাবো তখন আমাদের উপশক্তি স্তরে আসলে কতগুলো ইলেকট্রন তারা ধারণ করতে পারে সেই ভ্যালুগুলো পাবো। তো আমরা কী জানলাম যে এস এ হচ্ছে 2, পি এ 6, ডিতে 10 আর এফতে 14টা করে ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে। তো আশা করি তোমরা এই পার্টটুকু বুঝতে পারছো। তো এর পরের স্লাইডে যদি আমরা যাই, এখানে হচ্ছে টাইটেলটা দেখতে পারবো যে 3 স্টেপ টু রাইট দ্য প্যাটার্ন, মানে আমরা ইলেকট্রন বিন্যাসটাকে সহজভাবে লেখার জন্য যে প্যাটার্নটা
লিখবো সেটার জন্য আমাদেরকে 3টা বেসিক স্টেপ জানতে হবে। স্টেপ 1 হচ্ছে কম ধারণ ক্ষমতা সম্পন্ন উপশক্তি স্তরটাকে আমি ফার্স্টে ধরবো। তারপর দেখো স্টেপ 2 হচ্ছে অধক্রমে সাজিয়ে 2বার লিখবো। তার মানে হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত, বড় থেকে ছোট পর্যন্ত আমরা যে সিরিয়ালটা আসবে সেই সিরিয়ালটাকে লিখব। আর স্টেপ 3 হচ্ছে উপরের 2টা পয়েন্টকে রিপিট করব। এভাবে বললে আসলে তোমরা কিছু বুঝতে পারবে না। তো চলো আমরা আমাদের যে ম্যাজিক প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটার দিকে যাই। তো আমরা ফার্স্টের স্টেপে কি বলছিলাম যে আমরা কম শক্তি সম্পন্ন উপশক্তি স্তরটাকে ধরবো। তাহলে আমরা জানি কি আমাদের যে 4টা উপশক্তি স্তর আছে, এই 4টা উপশক্তি স্তরের মধ্যে সবচেয়ে কম শক্তি সম্পন্ন হচ্ছে এস। তাহলে আমরা ফার্স্টে একবার এসকে লিখব। তারপর যদি আমরা খেয়াল করি 2 নম্বর স্টেপে আমরা কী বলছিলাম যে অধক্রমে সাজিয়ে 2বার করে লিখব। তাহলে অধক্রমে সাজিয়ে 2বার করে লিখবো। এখন বলো তো এসের নিচে কি আসলে আমাদের কোনো উপশক্তি স্তর আছে? নাই। তার মানে এসই হচ্ছে সর্বনিম্ন উপশক্তি স্তর। তাহলে এসকে 2বার লিখতে হবে। তাহলে আমরা আরেকবার এস লিখলাম। এরপর দেখো 3 নম্বর স্টেপ কী বলছিলাম আমরা উপরের 2টা পয়েন্ট আবার রিপিট করব। তাহলে এখন আমরা আবার যাব ফার্স্ট পয়েন্টে। ফার্স্ট পয়েন্টে কী বলছিলাম আমরা কম ধারণ ক্ষমতা সম্পন্ন উপশক্তি স্তর ধরবো। তাহলে এখন এসের পরে আসলে কি আছে? পি আছে না? তাহলে আমাদের দ্বিতীয় স্টেপে কী বলা হয়েছিল অধক্রমে সাজিয়ে 2বার লিখব। তার মানে এসের পরে যদি পি হয় তাহলে পি হচ্ছে বড়, এস হচ্ছে ছোট। অধক্রমে সাজাইছি, একবার লেখা হয়েছে, আমাদেরকে লিখতে হবে কয়বার? 2বার। তাহলে একবার পিএস লিখছি, আরেকবার লিখবো পিএস। এখন সেম প্রসিডিউরটা আমরা পরবর্তী বাকি যে 2টা অরবিটাল আছে সেই 2টা সাবশেলের জন্য ইউজ করব। যেমন এখানে পিএস ইউজ করছি, এরপর পি এর থেকে বেশি শক্তিকার ডি, তার মানে আবার ডি থেকে একদম নিচ পর্যন্ত আসবে। তাহলে ডিপিএস। ডিপিএস আমরা একবার লিখছি, বাট আমাদের প্রসিডিউর অনুযায়ী আমরা জানতাম কি স্টেপ 2তে বলা হয়েছে 2বার করে লেখার জন্য। তাহলে ডিপিএস একবার লিখছি, এখানে ডিপিএস আমরা আরও একবার লিখব। এরপর লাস্ট আমাদের একটা উপশক্তি স্তর বাকি আছে যেটা হচ্ছে এফ। তাহলে আবার এফ লিখব। এফ হচ্ছে সবচেয়ে বড়। আমাদের নিয়ম অনুযায়ী আমরা জানি যে বড় থেকে ছোট আকারে লিখতে হবে। তাহলে এফ সবার আগে থাকবে, এরপর থাকবে ডি, এরপর থাকবে পি, এরপর থাকবে এস। তো আমরা জানি কি যে বড় থেকে ছোট আকারে লিখে সেটাকে 2বার করতে হবে। তাহলে এফ ডিপিএস আমরা একবার লিখছি, আরেকবার লিখব এফ ডি পি এস। আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পারছো। তো এখন যদি আমরা আবার পুরোটুকু একদম নতুন করে লিখি তাহলে কি হবে? আগে তোমরা স্টেপ 2টা মনে রাখবা। স্টেপ 2টা আমরা কী বলছিলাম যে আমরা কম শক্তি সম্পন্ন উপশক্তি স্তর ধরবো, তারপর অধক্রম অনুসারে সাজায় 2বার করে লিখব। তাহলে দেখো আমরা সবচেয়ে কম কি এস, তার মানে এস 2বার। এরপরে এসের পরে কি আছে? পি, ছোটো বড় থেকে ছোট, তাহলে পিএস 2বার পিএস। এরপর পি এর উপরে সত্যিকার ডি, তাহলে ডি বড় থেকে ছোট ডিপিএস। তাহলে 2বার লিখতে হবে ডি পি এস। লাস্টে আমরা সেম সিকোয়েন্সে আগাবো এফ, তারপর ডি, তারপর পি এস, এফ ডি পি এস। আশা করি এখন বিষয়টা তোমাদের কাছে আরও ভালো করে ক্লিয়ার। তো এটাই ছিল আমাদের ম্যাজিক প্যাটার্ন। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সবগুলো উপশক্তি স্তরের জন্য আমরা নাম্বারিং করব। তাহলে দেখো তো এখানে এস ফার্স্ট এস না, তাহলে এই এসের আগে বসবে 1। এখন আমাদের কাজ হচ্ছে যত জায়গায় এস আছে এস দেখে এসের সিরিয়াল অনুযায়ী জাস্ট নাম্বারগুলো বসিয়ে দেওয়া। তো এখানে এসের জায়গায় 1 বসছে, এটা 2 নাম্বার এস, তাহলে 2 বসবে। তারপর দেখো এটা 3S, এটা হচ্ছে আমাদের 4S। এরপর এখানে আছে এস 5S, এটা তো এটা হবে 6S, এটা 7S অ্যান্ড এটা হচ্ছে 8S। তাহলে আমাদের এখানে এসের যে যতগুলো ক্যারেক্টার ছিল এস শেষ হয়েছে। তো এরপর যাব আমরা পিতে। এখন দেখো তো এখানে পি শুরু হয় কোথা থেকে? পি শুরু হয় 2 থেকে, তাহলে আমরা এখানে লিখব 2P। এরপর দেখো যত জায়গায় পি আছে আমরা জাস্ট সিরিয়াল অনুযায়ী সেখানে নাম্বারগুলো বসাবো। এটা 2P, এটা হচ্ছে 3P, এটা 4P, তারপর হচ্ছে 5P, 6P আর লাস্টে হচ্ছে 7P। এরপর আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ডি। তাহলে আমরা জানি কি ডি শুরু হয় 3 থেকে, তাহলে এখানে দেখো 3D, তারপর ডি আছে এখানে, তার মানে এটা 4D। এরপর ডি আছে এখানে 5D, আর লাস্টে এখানে একটা ডি আছে 6D। আর লাস্টে আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে এফ। এখন আমরা কি জানি যে এফ শুরু হয় 4 থেকে, তাহলে এখানে এফ আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 4F অ্যান্ড লাস্টে একটা এফ আছে, এটা হচ্ছে 5F। তো এখানে আমাদের নাম্বারিং করা শেষ, মানে আমাদের ম্যাজিক প্যাটার্ন টোটালি কমপ্লিট। এখন জাস্ট আমরা আমাদের যে ইলেকট্রন ধারণ ক্ষমতাগুলো দেখে আসছিলাম সেই ইলেকট্রন ধারণ ক্ষমতা অনুসারে সবগুলো উপশক্তি স্তরে আমরা ইলেকট্রন দিয়ে দিব। আশা করি ম্যাজিক প্যাটার্নটা তোমরা সবাই খুব সহজভাবে বুঝতে পারছো। এরপর আমাদের লাস্ট 2টা স্টেপ আছে যেটা আমাদেরকে সাজিয়ে লিখতে গেলে বা কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস যখন করতে দিবে তখন আমাদের এই জিনিসটাকে ফলো করতে হবে। তো স্টেপ 4 হচ্ছে যার ধারণ ক্ষমতা যত তাকে ততগুলো ইলেকট্রন দেব। যেমন এসের ধারণ ক্ষমতা 2, তো আমরা কিন্তু চাইলে আসলে এসের জায়গায় 6 ইউজ করতে পারবো না। আবার দেখো পি এর ধারণ ক্ষমতা হচ্ছে 6, আমরা চাইলে কিন্তু পি এর জায়গায় 10টা ইলেকট্রনকে ঢুকাই দিতে পারবো না। তার মানে যার ধারণ ক্ষমতা যত তাকে ঠিক ততগুলোই ইলেকট্রন আমাদের
আমাদেরকে দিতে হবে। আর লাস্টে স্টেপ 5 যেটা আছে, যে যেই নাম্বারকে ধরবো তাকে আগে শেষ করব। তো আমরা চলো একটা এক্সাম্পল দিয়ে আসলে এই সবগুলো স্টেপ 1 বাই 1 করে একটা ইলেকট্রন বিন্যাস কমপ্লিট করি, তাহলে এই জিনিসটা আরও ভালো করে আমাদেরকে ক্লিয়ার হবে। তো ফার্স্টে দেখো, এখানে আমাদের ফার্স্ট যে এক্সাম্পল, সেখানে একটা মৌল দেওয়া আছে যেটা হচ্ছে মার্কারি, আর যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 80। তো এই জিনিসটা দেখার পরে আসলে সবাই একটু ভয় পেয়ে যায় যে 80 নাম্বার মৌল, এত বড় একটা ইলেকট্রন বিন্যাস আমরা তো নর্মালি এগুলো করতে পারি না। আমরা তো নর্মালি 3s2 3p6 এই পর্যন্ত করতে পারি, এরপরে আমরা কেউ পারি না। তো আমি ভাইয়া যেই ম্যাজিক প্যাটার্নটার কথা বললাম, এই ম্যাজিক প্যাটার্নটা দিয়ে তুমি 118 নম্বর মৌলের ইলেকট্রন বিন্যাসটাও খুব সহজে করতে পারবে। তো চলো আমরা মার্কারি ইলেকট্রন বিন্যাসটা করে দেখাই। তো আমরা কি বলছিলাম, সবার আগে আমাদের ম্যাজিক প্যাটার্নটা লিখবো। তো আমরা কীভাবে লিখবো বলছিলাম, এস এস পি এস পি এস ডি পি এস ডি পি এস এফ ডি পি এস এফ ডি পি এস। তো এরপর আমাদের মেন কাজ হচ্ছে নাম্বারিং করা। তো নাম্বারিং কীভাবে করবো বলছিলাম, 1 2 3, এটা হচ্ছে 4, তারপর 5, তারপর হচ্ছে 6 7 and 8। তো এরপর আমরা যখন পিতে যাব তখন পি শুরু হয় 2 থেকে, তাহলে 2, এটা 3, এটা 4p, তারপর হচ্ছে 5p, তারপর হচ্ছে আমাদের 6p, তারপর হচ্ছে 7p। পি এর পর আমাদের দেখতে হবে ডি। তো আমরা জানি কি ডি শুরু হয় 3 থেকে, তাহলে এটা হচ্ছে 3d, এটা হচ্ছে তোমার 4d, এটা হচ্ছে 5d অ্যান্ড লাস্ট এটা হচ্ছে 6d। আর লাস্টে আমাদের এফ দেখতে হবে। তো এফ শুরু হয় আমরা জানি থেকে 4 থেকে, তাহলে এখানে দেখো এটা হচ্ছে আমাদের 4f, আর লাস্টে এটা হচ্ছে 5f। তো এখন আমরা যাব আমাদের ফাইনাল স্টেপে, যেটা বলছিলাম যে স্টেপ নাম্বার 4-এ কী বলা হয়েছিল, যার ধারণ ক্ষমতা যতকে ঠিক ততগুলো ইলেকট্রন দিতে হবে। তো এখন আমাদের 80 দরকার, তো আমরা স্টেপ বাই স্টেপ ইলেকট্রন বসাবো আর গুণে যাব যে আসলে আমরা কতগুলো ইলেকট্রন বসাইলাম। তো দেখো 1s, তাহলে আমরা জানি কি এস এর ধারণ ক্ষমতা 2, তাহলে এখানে 2 বসবে। এস এর ধারণ ক্ষমতা 2 2 2 2 4, তারপরে পি 6, এসে কয়টা বসবে 2টা, পিতে কয়টা বসবে 6টা 2, ডি এর ধারণ ক্ষমতা 10, তাহলে এখানে 10টা বসবে, তাহলে পি এর 6, তারপর আবার এস এর 2, ডি এর 10, পি এর 6, এস এর 2, এন ক্যালকুলেট করো কয়টা হয়েছে, 2 4 10 12 18 20 30 36 38 আর 10 48 54 আর 2 56। তো এরপর দেখো 14 আছে না, এখানে এফ এফ দেওয়া আছে, তাহলে এফ এর ধারণ ক্ষমতা হচ্ছে 14, তাহলে 56 আর 14 হচ্ছে 70, আর আমাদের দরকার হচ্ছে 80। এখন তাহলে ডি, এরপর আছে ডি, তো আমরা জানি কি ডি এর ধারণ ক্ষমতা হচ্ছে 10, এ হলো লাস্ট 10। তাহলে এখন সবগুলো যোগ করো, দেখবা এখানে 80টা হয়েছে। তার মানে আমাদের এই পর্যন্ত সাজায়ে জাস্ট লিখতে হবে, সেটাই হবে আমাদের এই মার্কারির ইলেকট্রন বিন্যাস। তো দেখো আমি সাজায় লেখার জন্য কি বলছিলাম, স্টেপ 5-এ যে যেই নাম্বারটা ধরবো তাকে আগে শেষ করব। তার মানে কি আসলে দেখো, আমরা যখন এই জিনিসটাকে সাজায় লিখবো, আমরা কিন্তু চাইলে এটা আসলে পরীক্ষায় ডিরেক্ট এভাবে লিখতে পারবো না। যখন আমরা সাজায় লিখবো তখন টিচার বুঝতে পারবে যে হ্যাঁ আমরা এটা আসলে অনেক বেসিক থেকে ফান্ডামেন্টাল যে আমাদের বেসিক আছে একদম কোর কনসেপ্ট থেকে আমরা এটা লিখতে পারছি। তো এই জন্য আমরা আগে দেখো 1 ধরবো, 1s2। দেখো তাহলে কী হবে আমাদের ইলেকট্রন বিন্যাস, ফার্স্ট স্টেপে লিখবো 1s2। এখন দেখো 1 থেকে শুধুমাত্র এস হয়, 1 থেকে কিন্তু পি হয় না। তাহলে এরপরে 2 এর কী কী আছে, 2s2 আছে, 2p6 আছে, তাহলে এই দুটো আমরা লিখবো, তাহলে 2s2 2p6। এরপর দেখো তো এখানে 2 এর আর কিছু আছে কি না, কারণ আমরা জানি কি ডি তো 3 থেকে শুরু হয়, তার মানে 2 এখানেই শেষ। তো এরপরে আমরা ধরবো 3। এখন দেখো 3 শুরু হচ্ছে থেকে এস থেকে না, তাহলে 3s2। এরপর দেখো 3p6 আছে, 3d10 আছে। এখন দেখো তো ভাইয়া 4f 3f কিন্তু হয় না, কারণ আমাদের এফ শুরু হয় থেকে 4 থেকে, তাহলে 3f নাই, তাহলে আমাদের 3 এখানেই শেষ। 3 এর পরে আমাদের কোন নাম্বার আসে 4, তাহলে এখন আমরা 4 থেকে শুরু করবো, 4s2 থেকে শুরু হয়েছে, তাহলে আমাদের ফার্স্ট যেটা আসবে সেটা হচ্ছে 4s2। এরপরে হচ্ছে 4p6, এরপরে হচ্ছে 4d10। এখন দেখো তো এখানে 4f আমরা ইউজ করছি কিনা, হ্যাঁ ভাই এখানে 4f ইউজ হয়েছে, যেটা হচ্ছে 4f14। তাহলে এখানে আমরা লিখবো কি 4f14। তাহলে এখান পর্যন্ত আমাদের 4 শেষ। এরপর আমাদের হচ্ছে আমরা যদি 5 ইউজ করে থাকি তাহলে আমরা 5 লিখবো। তো দেখো তো ভাই আমরা কি 5 ইউজ করছি, যে এখানে দেখো এখানে কিন্তু একটা 5 ইউজ হয়েছে, তার মানে আমরা লিখবো 5s2। দেখো তো 5p ইউজ হয়েছে কিনা, এখানে একটা 5p ইউজ হয়েছে, তাহলে 5p6 হবে, 5p6। আর লাস্টে দেখো এখানে একটা 5d ইউজ করছি আমরা, তো এখানে আমরা লাস্টে লিখবো 5d, যেটা হবে
10। তো এই যে ওভারঅল আমরা ইলেকট্রন বিন্যাসটা করলাম, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ইলেকট্রন বিন্যাস, যেটা হচ্ছে মার্কারের 80। এখন ভাই আমি আশা করি যে তোমাকে যদি 118 নম্বর মৌলের ইলেকট্রন বিন্যাসও করতে দেওয়া হয়, তুমি সেটা একদম ইজিলি জাস্ট এই প্যাটার্নটা একবার লিখে সম্পূর্ণটা করতে পারবা। তো তোমরা আসলে কি এই জিনিসটা বুঝতে পারছো কি না, তার জন্য 3টা প্র্যাকটিস প্রবলেম থাকবে, যেটা হচ্ছে ব্রোমিন, গোল্ড এবং প্লাটিনাম। এখন আমি তোমাদেরকে পারমাণবিক সংখ্যাগুলো বলে দিই যাতে তোমাদের সহজ হয়। যে ব্রোমিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 35, গোল্ডের হচ্ছে তোমার 79, আর প্লাটিনামের হচ্ছে 78। তো তোমরা ভাই এটা বাসায় চেষ্টা করো যে আসলে তুমি এই 3টা মৌলের ইলেকট্রন বিন্যাস ঠিকমতো করতে পারছো কিনা এই ম্যাজিক প্যাটার্ন ইউজ করে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে পরবর্তী কোনো একটা কনসেপ্ট ট্রিক্স নিয়ে, ইনশাআল্লাহ।